মানুষের যে কত রকম শখ থাকে তা মাঝে মাঝে ভাবলেও অবাক লাগে। কেউ ডাক টিকিট জমায়, কেউ বা বিভিন্ন দেশের টাকা। আমার যেমন ছেলেবেলায় শখ ছিল ট্রেনের টিকিট জমানোর। তখন শক্ত পিচবোর্ডের টিকিট ছিল, এখনকার মতো কাগজের নয়। মনে পড়ে এক সময় প্রায় 100-5 টিকিট ছিল আমার কাছে। এখন এই সব শখ খুব প্রচলিত, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের শখগুলো বেশ অদ্ভুত। এই যেমন সাধনবাবু। আমরা কি করি, পুরনো জিনিস ফেলে নতুন জিনিস কিনতে চাই, আর সাধনবাবু ছিলেন সম্পূর্ণ উল্টো প্রকৃতির। ওনার নেশাই ছিল পুরনো জিনিসের, মানে যাকে অ্যান্টিক বলে। সাধনবাবু ডক্টর সাধন কুমার কর। কলকাতার কাছেই বাটানগর নামক একটা মফস্বলে ওনার জন্ম। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বাটানগরেই প্রাইভেট প্র্যাকটিস করেন। এই এলাকায় ডাক্তার বেশি না থাকার কারণে সাধনবাবুর বসার বেশ ভালোই। বিয়ে থা করেননি। বাটানগরের বুকে ওনার বিশাল 3 তলা বাড়ি, আর ওই বাড়ির 1 তলায় ওনার চেম্বার। বাড়ির 2 তলায় সাধনবাবু নিজে থাকেন, আর 3 তলাটা ওনার সংগ্রহশালা। সংগ্রহশালা না বলে মিউজিয়াম বললেই মনে হয় ভালো হয়। 100 বছরের পুরনো বেহালা থেকে শুরু করে 300 বছরের পুরনো পানবাটা, ইংরেজ আমলের ঘড়ি থেকে শুরু করে আকবরী মোহর, কি নেই সেখানে। এই ঘর দেখাশোনার জন্য একজন লোকও বহাল করা হয়েছে, দীনুবাবু ওরফে দীননাথ পাল। সাধনবাবুর এই অদ্ভুত শখ ওনার ছেলেবেলা থেকে। তখন থেকেই যেখানে যা কিছু পুরনো জিনিস পেতেন সেটা তুলে নিয়ে ঘরে চলে আসতেন। রাস্তায় পড়ে থাকা পুরনো পেন, আবর্জনার ভিতর থেকে ভাঙা ঘড়ি, এই সব কিছু তিনি সংগ্রহ করতেন। তখন এটা শুধু শখই ছিল, কিন্তু ওনার বয়সের সাথে সাথে এই শখটাও যেন বাড়তে লাগলো। এই 50 বছর বয়সে এটা এখন আর শখ নেই, নেশায় পরিণত হয়েছে। সারা কলকাতা জুড়ে যত অ্যান্টিকের দোকান আছে সবাই প্রায় নাম ধরে চিনে গেছে সাধনবাবুকে। কোনো নতুন জিনিস এলেই ফোন যায় দীননাথ বাবুর কাছে, আর সেই দিনই সেটা জমা পড়ে সাধনবাবুর সংগ্রহশালায়। একবার তো একটা ঘড়ির খবর পেয়ে উনি লোক লাগিয়ে এক সাহেবের কবরও খোঁড়াতে গিয়েছিলেন। শেষমেশ দীননাথ বাবুর জোড়াজুড়িতে সাধনবাবুর রণে ভঙ্গ দেন। এক রবিবার সকালে সাধনবাবু সবে মর্নিং ওয়াক থেকে ফিরেছেন, এমন সময় ফোনটা বেজে উঠল। আজকালকার দিনে ল্যান্ডফোন কেউ খুব একটা ব্যবহার না করলেও সাধনবাবু করেন। পাশের টেবিল থেকে ফোনটা তুলে কানে দিয়ে একটু বিরক্তি মেশানো গলায় বললেন, হ্যালো, ডক্টর কর স্পিকিং। নমস্কার স্যার, আমি ওয়েস্টার্ন অ্যান্টিক শপ থেকে সলিল মিত্র বলছিলাম। আরে সলিল, বলো বলো। অ্যান্টিক শপের নাম শুনে সব বিরক্তি যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। বলছিলাম স্যার, একটা খবর আছে। একটু চাপা গলায় বললেন সলিল মিত্র। কি? মানে স্যার, খবরটা মিস্টার সিং এর ব্যাপারে। মিস্টার সিং এর পুরো নাম হল বীরেন্দ্র সিং। পেশায় উকিল আর নেশায় সাধনবাবুর প্রতিপক্ষ। কত নিলামে যে সাধনবাবুর কত প্রিয় জিনিস ওনারই চোখের সামনে থেকে এই বীরেন্দ্র সিং নিয়ে বেরিয়ে গেছেন তার হিসাব নেই। আর এই কারণেই সাধনবাবুর 2 চোখের বিষ হলেন এই বীরেন্দ্র সিং। নামটা শুনেই মেজাজটা খিঁচড়ে গেল সাধন কুমার করের। আবার বিরক্তি মেশানো গলায় বললেন, হ্যাঁ বলো। আপনার মনে আছে গত শনিবার উনি অকশনে এসেছিলেন? হ্যাঁ মনে আছে। তারপর থেকে কিন্তু ওনার কোনো খবর নেই। গতকাল বিকেলে আমি এক কর্মচারীকে পাঠিয়েছিলাম চেক আনার জন্য, কিন্তু বেশ কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খোলেনি। আচ্ছা, তারপর? তো আমি বলছিলাম যে একবার যাবেন নাকি? আমি গিয়ে কি করব? মুহূর্তের মধ্যে বিদ্যুৎ খেলে গেল সাধনবাবুর শিরদাঁড়া দিয়ে। মনে মনে ভাবলেন,
কতই না অ্যান্টিকের ভান্ডার আছে ওই বাড়িতে। আর যতদূর শুনেছি মিস্টার সিং একাই থাকেন। কিন্তু মুখে বললেন, না হে সলিল, আমায় ছেড়ে দাও। ফোন রেখে চুপ করে বসে থাকলেন সোফায়। সামনের টেবিলে রাখা চাটা ঠান্ডা হয়ে গেছে। মিনিট 15 বসে একটা প্ল্যান এঁটে ফেললেন মনে মনে। দীননাথ বাবুকে ডেকে বললেন, এই দিনু, আমি একটু ইছাপুরে যাচ্ছি। ইছাপুর? বেশ অবাক হলেন দীননাথ বাবু। হ্যাঁ, ফিরতে সময় লাগবে। তুমি একটা নোটিশ টাঙিয়ে দাও যে আমি আজকে আর চেম্বার করব না। ব্রেকফাস্ট করে 8:30 নাগাদ বেরিয়ে পড়লেন সাধনবাবু। গাড়ির পিছনের সিটে শরীরটা এলিয়ে দিয়ে ড্রাইভারকে বললেন, সোজা বিটি রোড ধরবে, হাবড়া যাব। হাবড়া ছাড়িয়ে গোবরডাঙ্গায় পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। রাস্তার ধারে একটা ছোট হোটেলে লাঞ্চ করে সাধনবাবু রওনা দিলেন ইছাপুর গ্রামের দিকে। হাইওয়ের পাশ থেকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে। একজনকে জিজ্ঞাসা করতেই সে বলল, এটাই নাকি ইছাপুর যাওয়ার রাস্তা। সেই কাঁচা রাস্তা ধরে প্রায় 45 মিনিট চলার পর একটা বিশাল অট্টালিকার সামনে এসে গাড়িটা দাঁড়াল। ফাটকের সামনে বিশাল মার্বেলের ফলকে লেখা, বীরেন্দ্র সিং অ্যাডভোকেট। এই অজগ্রামে এই বিশাল অট্টালিকাটা বেশ বেমানা। গাড়ি থেকে নেমে খুব সন্তর্পণে ফাটক খুলে ভিতরে ঢুকলেন সাধনবাবু। প্রায় 100 মিটার লম্বা বাগান ঘেরা রাস্তা পেরিয়ে বাড়ির দরজায় পৌঁছালেন তিনি। বাগানটা দেখে মনে হয় বেশ যত্ন করা হতো এককালে, কিন্তু ইদানিং সেই যত্নের অভাবে সেটাতে বেশ নোংরা হয়েছে। বাড়ির দরজায় পৌঁছে সাধনবাবু বুঝতে পারলেন যে দরজাটা খোলা হয়নি বেশ কদিন। দরজার হ্যান্ডেলে ধুলো জমে গেছে। বার দুয়েক বেল বাজানোর পরও যখন কেউ দরজা খুলল না, তখন সাধনবাবুর মনটা যেন আনন্দে নেচে উঠল। তার মানে উনি যে কাজে এসেছেন সেটা মনে হয় নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। ভিতরে কি করে ঢুকবেন ভাবছেন, এমন সময় অমনোযোগীভাবে দরজার হ্যান্ডেলে চাপ দিতেই খুট শব্দ করে দরজাটা খুলে গেল। এই প্রথম সাধনবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। দরজাটা খোলা কেন? তার মানে আমার আগে কি কেউ? দরজা খুলে ঘরে ঢুকতেই একটা পচা গন্ধে নাকটা ঝাঁঝা করে উঠল সাধনবাবুর। গাটা গুলিয়ে উঠল। খুব সাবধানে দরজাটা বন্ধ করে দিলেন তিনি, পাছে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। ঘরের মধ্যেকার গন্ধটা যেন সাধনবাবুর ইচ্ছেটা আরো প্রবল করে দিল। মনে মনে ভাবলেন, এখন শুধু খুঁজে বার করতে হবে সংগ্রহশালাটা কোথায়। বিশাল সুসজ্জিত বৈঠকখানা পেরিয়ে উনি এগিয়ে চললেন। উঁকি মেরে দেখতে লাগলেন বিভিন্ন ঘরগুলো। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পরেও যখন কোনো সংগ্রহশালা খুঁজে পেলেন না, তখন মেজাজটা আস্তে আস্তে বিগড়াতে লাগলো সাধনবাবুর। এত অ্যান্টিক কেনে, কিন্তু সেসব রাখে কোথায়? শীতের বিকেল, তাই 5:30 বাজতে না বাজতেই বাইরে অন্ধকার হয়ে এসেছে। পকেট থেকে 3 সেলের টর্চটা বের করে সাধনবাবু জ্বালালেন। মনটা খারাপ হয়ে গেছে ওনার। এত দূর এসে কিছুই লাভ হলো না। টর্চের আলোয় উনি দেখতে পেলেন একটা মস্ত গ্রামোফোন, আর তার পাশে সাজিয়ে রাখা সারি সারি রেকর্ড। সাধনবাবুর চোখ দুটো জলজল করে উঠল। মনে পড়ে গেল গত শনিবারের ওয়েস্টার্ন অকশন শপের নিলামের কথা।
সেদিন অনেক চেষ্টা করেও নিলামে হারাতে পারেননি এই বীরেন্দ্র সিংকে। সলিলবাবু একটা বেশ পুরনো রেকর্ড হাতে নিয়ে বলেছিলেন, এটা আইটেম নাম্বার 29, বিখ্যাত কবি ও তন্ত্রশাস্ত্র বিশেষজ্ঞ শ্রী অমিত লাহিড়ির শেষ রেকর্ড। এই রেকর্ড করার সময় উনি স্টুডিওতে হার্ট অ্যাটাকে মারা যান। এটা সেই অরিজিনাল কপি। নিলাম শুরু 20,000 টাকা থেকে। জিনিসটা দেখেই খুব পছন্দ হয়েছিল সাধনবাবুর, কিন্তু বাদ সাধলেন মিস্টার সিং। প্রায় আধ ঘন্টা লড়াইয়ের পর 1.5 লাখ টাকায় উনি কিনে নিলেন সেই রেকর্ড। বিফল মনোরথে ফিরতে হয় সাধনবাবুকে। আজ মনে মনে হাসলেন উনি। খুব ধীর পায়ে এগিয়ে গেলেন সেই গ্রামোফোনটার দিকে। পাশে রাখা রেকর্ডগুলো হাতে নিয়ে তিনি দেখতে লাগলেন। 2-3টে রেকর্ড সরাতেই ওনার চোখে পড়ল একটা অতি পুরনো রেকর্ড। কভারে বড় বড় বাংলা অক্ষরে লেখা অমিত লাহিড়ির শেষ কবিতা। রেকর্ডটা হাতে নিতেই মনটা কেমন প্রসন্ন হয়ে উঠল সাধনবাবুর। মনে মনে বললেন, যাক, যা পাওয়ার সব পেয়ে গেলাম। উনি চুপচাপ রেকর্ডটা হাতে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু মনটা কেমন খচখচ করে উঠল। খুব ইচ্ছা করছে রেকর্ডটা একবার চালিয়ে শোনার। মনে মনে ভাবলেন, একবার চালিয়েই দেখি না, কতক্ষণ আর লাগবে। ঘরের আলো জ্বালালে যদি পাশের বাড়ির লোক সন্দেহ করে, তাই টর্চের আলোতেই এগিয়ে গেলেন গ্রামোফোনটার দিকে। কভার থেকে রেকর্ডটা বের করতেই মনটা যেন আনন্দে মেতে উঠল সাধনবাবুর। মনে হলো, এটা শুনতেই হবে এখনই। গ্রামোফোনে তিনি রেকর্ডটা চালিয়ে দিলেন। কয়েক সেকেন্ড খসখস আওয়াজ করার পর একটা গম্ভীর গলার আবৃত্তি শুরু হলো। গলাটা শুনেই বোঝা যায় যে আবৃত্তিকার বেশ বৃদ্ধ, কিন্তু যে কবিতাটা বাজতে লাগলো সেটা শুনে সাধনবাবু যেন ভীষণ আরাম পেলেন। পাশে রাখা আরামকে দ্বারায় শরীর এলিয়ে দিলেন। গ্রামোফোনে বাজতে লাগলো, ঝরছে কত রক্ত, ঝুলছে 5টা দেহ, কাণ্ডটা অদ্ভুত, জানবে না যে কেহ, যতই পালাও তুমি চলবে না যে পা, যখন সেই ঘড়ির কাঁটা 6টায় মারবে ঘা। প্রায় ঘন্টা 2 অপেক্ষা করার পর সাধনবাবুর ড্রাইভার আস্তে আস্তে বাড়িটার দরজায় গিয়ে দাঁড়ালো। চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। পকেট থেকে মোবাইলটা বের করে তার আলোতেই 5 বেল বাজালো সে। এইভাবে আরো মিনিট 15 কাটল। সাধনবাবুর কোনো সাড়া পাওয়া গেল না। কি করবে বুঝতে না পেরে সে ফোন করল দীননাথ বাবুকে। দীননাথ বাবু সবটা শুনে বললেন, থানায় যাওয়ার রাস্তাটা দেখেছো? হ্যাঁ দাদা। এক্ষুনি যাও, দেরি করো না। ড্রাইভারের কথা শুনে থানার বড়বাবু সুশীল দত্ত বললেন, ও তাহলে চলো তো দেখি। বাড়িতে ঢুকে সুশীলবাবু গন্ধটা পেলেন। পকেট থেকে টর্চ বের করে আলোর সুইচটা খুঁজে আলো জ্বালালেন। এতক্ষণ অন্ধকারে থেকে তারপর আলো জ্বলতেই চোখটা ওনার ধাঁধিয়ে গেল। ধীর পায়ে খুঁজতে লাগলেন এদিক সেদিক। একটা ঘরের দরজা দেখলেন ভিতর থেকে বন্ধ, আর গন্ধটা সেদিক থেকেই বেশি আসছে। কাঁধ দিয়ে বাড়তিনেক ধাক্কা দিতেই ভিতরের ছিটকিনি ভেঙে দরজাটা খুলে গেল, আর মরা পচা গন্ধে প্রায় বমি বেরিয়ে গেল সুশীলবাবুর।
ঘরের মধ্যে 5টা পচা গলা লাশের পাশে একটা সদ্য মৃত লাশ ঝুলছে গলায় দড়ি দিয়ে। কাছে গিয়ে পরীক্ষা করে দেখলেন সদ্য মৃত লাশটার অনামিকায় একটা আংটি, তাতে কালো কালি দিয়ে মিনে করে লেখা SK। ঘর থেকে বেরিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে সুশীলবাবু থানায় ফোন করতে যাচ্ছিলেন, এমন সময় তার চোখ পড়ল চলন্ত গ্রামোফোনটার দিকে। অদম্য কৌতূহলে এগিয়ে গেলেন তিনি। রেকর্ডটা তখনও ঘুরছে। সুশীলবাবুর মনে হলো একবার শুনে দেখা যাক, তারপর না হয় থানায় ফোন করা যাবে। মোবাইলের স্ক্রিনে দেখে নিলেন সময় তখন বলছে 9:05। খসখস শব্দ করে রেকর্ডটা বাজতে শুরু করল। সুশীলবাবু মন দিয়ে শুনতে লাগলেন সেই গম্ভীর স্বরে স্পষ্ট উচ্চারণে একটি অদ্ভুত কবিতা। ঝরছে কত রক্ত, ঝুলছে 6টা দেহ, কাণ্ডটা অদ্ভুত, জানবে না যে কেহ, যতই পালাও তুমি চলবে না যে পা, যখন সেই ঘড়ির কাঁটা 9টায় মারবে ঘা।